এই বিমানটা কে জানে যে এই বিমানটা ইচ্ছাকৃত বিধ্বস্ত করানো হয়নি? এই বিমানটা তো গোপালগঞ্জে গিয়ে সমাধির ওখানেও বিধ্বস্ত হতে পারতো। কারণ যেভাবে গোপালগঞ্জকে নিশ্চিহ্ন করার কথা বলছে, গোপালগঞ্জের প্রতি তাদের যে মানে যুদ্ধ ঘোষণা করা, আমার তো মনে হচ্ছে এখন যে এরকম হঠাৎ করে একটা যুদ্ধ বিমান কেন ঢাকা শহরের মধ্যে উড়াতে হবে? হয়তো এটার গন্তব্য হয়তো গোপালগঞ্জ ছিল, কে জানে, হয়তো সেই দুর্ভাগ্যটা আজকে বাচ্চাদের উপরে আসছে, কেউ তো বলতে পারে না। এই ধরনের সন্দেহ যে আমাদের মনে আসবে না তার কোনো নিশ্চয়তা নাই। আর ইউনূস মানে উনাকে কি বলবো, উনাকে আমার এখন আর ওনাকে মনে হয় উনি একটা এআই ক্যারেক্টার, মানে মানুষ না, এআই দিয়ে বানানো একটা ক্যারেক্টার, যেখানে ইনস্টল করা হচ্ছে সফটওয়্যার, সে অনুযায়ী উনি রিঅ্যাক্ট করতেছেন। এআই হলে তো ভালো মন্দের বিচারটা করতে পারতো, মানবিক দিকটাও থাকতো। জঙ্গি এআই তো জঙ্গি বিহেভি করবে। আপনি তো ধরেন আজকে আমি আজকে দেশের জন্য কাঁদছি, আপনি দেশের জন্য কথা বলছেন, আপনার এআই তো দেশের জন্য কথা বলবে, একটু হলেও বলবে। কিন্তু একজন জঙ্গির তো দেশ বলে কিছু নাই, জঙ্গিদের কোনো দেশ নাই, সন্ত্রাসীদের কোনো দেশ নাই, সুদের ব্যবসায়ীর কোনো দেশ নাই, আর জামাত ইসলামী, আল বদর, আল শামস, এদের বিষয়ে আমি কোনো কথাই বলতে চাই না। আজকে দেশের মানুষের মানে আমাদের মানে গলাতে পানি নামছে না, তা একটা মা বাবার কেমন লাগছে, গড়াগড়ি দিয়ে কাঁদছে। এক বাচ্চাগুলো দেখেন কত বড় অমানবিক দেশে পরিণত হয়েছে আমরা। বাচ্চাগুলো ওরকম বিধ্বস্ত হয়ে মানে দৌড়ে বেড়াচ্ছে, তাকে কেউ না ধরছে, ভিডিও নিয়ে ব্যস্ত সবাই, মানে তামসার দেশে পরিণত হয়েছে আমরা। এটা কোন দেশ? ওই আকাশের ওই জায়গাটার মধ্যে দিয়ে ওইটা কেন তার রুট হবে? এই কোশ্চেন গুলো তো আসছে। আপনি যে বললেন একটু আগে যে মানুষ এটাও বলছে ওটাও বলছে, আপনি কখন বলবেন? যখন জিনিসটা খুব সরল হয় তখন আপনি প্রশ্ন করবেন না, যখন নাকি এবং তার আগে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে, মানুষ মানে ডাইজেস্ট করতে পারছে না, একটা হচ্ছে তারপরে আরেকটা হচ্ছে। গোপালগঞ্জ হলো, তারপরে এনসিপি আরেক জায়গায় যে ধাওয়া করলো, মারলো, তারপরে আরেক জায়গায় বাচ্চাদেরকে বহিষ্কার করে দিল জয় বাংলা, মানে একের পর এক। তাহলে আপনি এটাকে তো রিলেট করবেন, এটাই তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু নয়। আপনার মনে হবে না যে আচ্ছা আমার এই ঘটনার পরে এই সিরিয়াস ঘটনাটা ঘটে গেল, তাহলে কি ওই ঘটনাটা ভুলার জন্য তারপরে আমরা শুনি, আমি জানি না সোশ্যাল মিডিয়াতে নাকি আগের থেকে এটাকে কোন অ্যানোনিমাস কোন পেজ থেকে বলা হচ্ছে যে এরকম ঘটনা হবে। ইটস এ ভেরি মানে 18 কোটি 20 কোটি মানুষের দেশে এই ধরনের ঘটনা, তো এটা তো খুবই অ্যালার্মিং প্রসঙ্গ। দর্শকরা খুব বুদ্ধিমত্তার সাথে প্রশ্নগুলো করেছেন, আর আমার আগে শায়লা লোপাপা যে কথাগুলো বলেছেন সেটাকে আমি সমর্থন করি। দর্শকদের প্রশ্ন থেকে কয়েকটা প্রশ্ন উত্তর দেই। ডক্টর সামন্তলাল সেন, যিনি খুবই অসাধারণ অপরিহার্য একজন বার্ন ইউনিটের বিশেষজ্ঞ ডক্টর, যাকে এই মুহূর্তে 5 আগস্ট পরবর্তী সময়ে উনি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বিদেশ থেকে ডাক্তার আনার কথা বলা হচ্ছে, কিন্তু ওনাকে মানে আচ্ছা, এইটা কিন্তু আবার খুব দুঃখজনক ব্যাপার। আপনার সাথে একটু অ্যাড করি, বিদেশ থেকে কখন কি চিকিৎসক আনবে? বাংলাদেশে মানুষ নেই, বাংলাদেশের সামন্তলাল সেন এরা নেই, বিদেশ থেকে চিকিৎসক, বিদেশ থেকে একজন ডাক্তারকে আনতেও তো সময় লাগে। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রয়োজন হলে বিদেশ থেকে আনবে, কিন্তু এট দিস মোমেন্ট আমাদের দেশে বিশেষজ্ঞ একজন ডাক্তার আছেন যাকে কারাগারে বিনা মানে মিথ্যা প্রহসনের মামলায় আটকে রাখা হয়েছে। তাকে তো অন্তত শিশুদের স্বার্থে, জীবন বাঁচানোর প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে তো আজকে জামিনে হলো বা প্যারোলে হলো এনে চিকিৎসার দায়িত্বটা দিতে পারে। জিজি কই ফোনে একটা মার্কেট প্লেস, দাম তুলনা করো, কিনতে পারো সারা বাংলাদেশে, দিতে পারে। তার মানে আসলে মানুষের জন্য তাদের মানবতার কোনো দৃষ্টি নেই, সেই জন্য তারা বিদেশ থেকে ডাক্তার আনতে হবে, অনেক মানে ভোগিচোগি দেখাইতে হবে মানুষকে, সেটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে লাশের যে সংখ্যার কথা, কতজন মারা গেছে। দেখেন মাইলস্টোন কলেজে যে সমস্ত স্বেচ্ছাসেবক ছিল তারা, এবং মাইলস্টোন কলেজের যে সকল সিনিয়র সেকশনের স্টুডেন্টরা যারা কাজ করছিলেন উদ্ধার কাজে, শিক্ষকরা, তারা কিন্তু বিভিন্ন টেলিভিশনে বলেছেন লাশের সংখ্যা, এবং সেটা অগণিত, মানে 100-এর উপরে, কেউ 100, 200, 300 এরকমও বলেছেন।
এবং এই তথ্যগুলো তারা দিয়েছেন বলে সেনাবাহিনী তাদেরকে বেধড়ক লাঠি পেটা করেছে। সেই তথ্য কিন্তু, সেই ভিডিও ফুটেজে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন ঘুরছে। আমি শুধু পয়েন্টগুলো করে বলে যাচ্ছি। তারপরে দেখেন, আমরা দেখলাম আমাদের রক্তের যখন প্রয়োজন হাহাকার হলো শুরুর দিকে, তখন আমাদের ছাত্রলীগের ছেলেরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে, হামলা মামলার ঝুঁকি নিয়ে তারা রক্ত দিতে গেছে। সেখানে আমরা শুনলাম যে ছাত্রদল কি স্বেচ্ছাসেবক দলের ছেলেরা তাকে মবের শিকার করে তাকে পুলিশে দেওয়ার মতো অবস্থা। ভাই, রক্ত দিতে গেছে, মানুষের প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে সেই ছেলেটা গেছে, তাকে এখনই মারতে হবে? তো এই যে মানবিকতার ঊর্ধ্বে চলে গেছে, এদের কাছে মানবিকতা শব্দটাই এখন ইরেজ হয়ে গেছে। তারপরে আমরা কি দেখলাম, মানে ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের ছেলেদের শোডাউন দেখলাম। সেটা নিয়ে স্বেচ্ছাসেবক যারা ছিলেন ওখানে তারা বিরক্তি প্রকাশ করেছেন, তারা বিক্ষুব্ধ হয়েছে। তারপরে আমরা দেখলাম জামাতে আমির, উনি বিশাল শোডাউন নিয়ে ওখানে গেলেন এবং সেখানকার রোগীর যারা ছিলেন, যাদের মানসিক অবস্থা বিধ্বস্ত, এরকম একটা অবস্থায় জামাতের আমির ওখানে যে শোডাউন করতে গেলেন, এবং তার পরবর্তী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেলেন ওখানে শোডাউন করতে। ভাই, জনগণকে নিয়ে ব্যবসা বাণিজ্য, সুদ, কিস্তি, মানে ভোট, নির্বাচন, ক্ষমতা দখল একটু রাখেন না ভাই। কোলের বাচ্চা মারা গেছে, নিজের কোলের বাচ্চা। একটা মা বাবার কাছে বাচ্চা একটু আঁচল লাগলে কেমন লাগে, এটা মায়ের বুকের মধ্যে জাগে। ওরা তো বাবা মা হিসেবেও অযোগ্য, মানে ধিক্কার জানাইতে হয় এদের। এরকম একটা সময় তারা ওখানে আবার হাত নেড়ে নেড়ে শোডাউন করছে। প্রয়োজনটা কি ওনার? দুদিন আগে উনি, গতকালকে উনি স্টেজের মধ্যে চিত হয়ে পড়ে গেছে, আজকে ওনার যাওয়া দরকার কি শোডাউন করতে? উনি কি ডাক্তার? ওনার ওখানে কি নির্বাচনী প্রচার করতে হবে? ইসলামী এগুলো ধানের শীর্ষে ভোট দিয়ে দিবে মানুষ, না ওখানে জামাতকে ভোট দিয়ে দিবে? এই যে জিনিসগুলো, তার মানে কি আমাদের উপদেষ্টারা কি করতেছে? ফাইজলামি করে। আজকে যে কি বলে আমাদের এনসিপির কি বলে, মানে যাদের ধরেন নিবন্ধনই হয় নাই, এই পোলাপান গুলা রাঙামাটি না খাগড়াছড়িতে রাত্রি যাপন করবে, সেজন্য সেনাবাহিনীর ট্যাঙ্ক, সেনাবাহিনীর বহর, পুলিশের লোকজন ওখানে তাদেরকে মানে প্রোটোকল দিচ্ছে। আচ্ছা, কেউ কেউ বলছেন যে ওখানে প্রোটোকল দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত, ওখানে মানে ডগ স্কোয়াড যেটা আছে ওইটাও নাকি ওখানে আছে। ওখানে যে লটবহরের হিসাব আপনি চিন্তাই করতে পারেন, আরেক যুদ্ধংদেহী অবস্থা ওখানটায়। তারপরে দেখেন এই যে সন্দেহের কথা, কেন সন্দেহ আসবে না? আপনি যদি অ্যানোনিমাস কোনো জায়গা থেকে কোনো থ্রেট আসে, তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কি? সচেতন হওয়া। হবে কি করে? তারা তো এনসিপি নিয়ে ব্যস্ত, তারা তো এনসিপি কে এন্টারটেইন করছে। যে বিশৃঙ্খল অবস্থা, এই দুটোকে মিলিয়ে আপনি এই বাচ্চাদের এই যে উত্তরা যে বিমান বিধ্বস্ত ঘটনা কিভাবে মূল্যায়ন করবেন? কি অস্থিতিশীল অবস্থা থেকে আমরা কোন দিকে যাচ্ছি? বাচ্চাদের উপর দিয়ে সেরে গেল। ভাই, সবাই সামন্তলাল স্যারের কথাটা একটু বলছে, আমি জাস্ট একটু এক সেকেন্ডে বলে ফেলতেছি, বলতে চাই কিছু। আমি যদি এই গভর্নমেন্টকে কোনো কিছু রিকোয়েস্ট করতে রাজি না, আমি ওনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, ডক্টর সামন্তলাল সেনকে আপনারা বার্ন ইউনিটে নিয়ে যান, তারপর ওনার কাজ শেষ হলে আবার জেলে পুরে দেন। কেন বলছি? কারণ আপনি দেখেন উপমহাদেশে বহু হার্ট সার্জন আছে না? হার্ট সার্জন আছে, সবাই দেবী শেঠির কথা বলে। কেন কথা বলে? ইটস এ কনফিডেন্স। আপনি যখন একটা ক্যান্সার পেশেন্টকেও, আপনি যদি একটা ডক্টর এসে হাত ধরলে তার রোগী অনেকটাই ভালো হয়ে যায়, যেটা আমি সরকার প্রধানের কথা বাংলা জনগণের জন্য বললাম। সেই জন্য আমি বলছি ডক্টর সামন্তলাল সেন হচ্ছেন এমন একজন ডক্টর যিনি বাংলাদেশের মানে আগুনে দগ্ধ পোড়া মানুষদের জন্য একটা মানে আস্থার জায়গা, আশীর্বাদ, আস্থার জায়গা, এবং মনে করে ও সামন্ত স্যার আসছেন, আমি ভালো হয়ে যাব। এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটাকে রাখেন। আপনাদের কাছে হাত জোর করি, আপনারা ওনাকে একটু নিয়ে যান। পরে বিদেশ থেকে বড় বড় লোক আনেন, জাতিসংঘ আনতেছেন, বিদেশ থেকে আমেরিকাকে বাংলাদেশে ঢুকাই দিতেছেন, সব বুঝতেছি আমরা, সেটা করেন। আগে মানুষ বাচ্চাগুলোকে বাঁচান। কারণ আমি একজন মা, আমি বুঝতেছি। আপা বললেন, আমরা সবাই বুঝতেন, আমরা সবাই প্যারেন্টস।
এইগুলো আপু আপনার সাথে আমি একটু মিলে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ডক্টর সামন্তলাল সেনকে আনলেই যে সব সমস্যার সমাধান হবে তা না। ডক্টর সামন্তলাল সেন একজন কৃতি মানুষ, আপনি হাত রাখার কথা বললেন, ওনার নেতৃত্বে যদি এই কাজগুলো হতো, উনি তো আর সবার ট্রিটমেন্ট করবেন না, কিন্তু এই মানুষটার নেতৃত্ব যদি থাকতো, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রোগী আসুক বা আজকের এই যে আমাদের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত যাচ্ছে, এই মুহূর্তে তার ছায়াটা দরকার ছিল। জি প্লিজ। হ্যাঁ, আপনি বলেন না, আমরা বলি না আমি এই ডাক্তারকে দেখাবো না, আমার ওই ডাক্তার লাগবে, এরকম কেন বলি? ডাক্তারকে আমাকে সারিয়ে দিবে না, এবং তার যে এক্সপার্টিস আছে সেটা দিয়ে হয়তো ট্রিটমেন্টটা ত্বরান্বিত হবে। এবং আমার সেই ডক্টর আছেন বিনা দোষে সে জেলে, তাকে আনতে অসুবিধাটা কোথায়? এত প্রতিহিংসা চরিতার্থ করতে হবে কেন মানুষের জীবনের উপর দিয়ে? যাই হোক, আপনি আমার আসলে কি ভাই, আমি দেখতেছি আমার টেম্পারমেন্ট লুজ হয়ে যাইতেছে বারবার। না ঠিক আছে, বলেন। আমি এরকম ক্যারেক্টারে কিন্তু না, আমাদের একটু মিলিয়ে বলবেন যে আমাদের সেনাবাহিনীর যে অধপতন, এগুলোও কিন্তু একটা কারণ। মানুষ দেশ বিষিয়ে গেছে, মানুষ বিষিয়ে উঠছে, যে ভালো লাগছে না কারো কি কাজকর্ম দেখতে পায়। আজকে সবকিছুকে সবাইকে একদম স্তম্ভিত করে দিল এই ঘটনাটি এই কারণে ঘটেছে, আমরা যখন এক্সট্রিম পর্যায়ে চলে গেছি, আমরা যখন এক্সট্রিম আর কোথায় যাব, সেই মুহূর্তে এরকম একটা ডিজাস্টার কিন্তু বাচ্চাদের উপর দিয়ে চলে গেল। জি প্লিজ। হ্যাঁ, আপনি আমাকে বলেন যে কেন এই যে কনস্পিরেসি থিওরির কথা বলে, কনস্পিরেসি থিওরি। আপনি দেখেন গোপালগঞ্জ ঘটে গেল, সেখানে সেনাবাহিনী, আমাদের স্পাইনলেস সেনাবাহিনী, মেরুদণ্ডহীন, সেটা প্রকাশিত হলো, অথবা কম্প্রোমাইজ সেনাবাহিনী, দুটোর মধ্যে তো যে কোনো একটা বলবেন। ইদার তাদের মেরুদণ্ড নাই, অর তারা কম্প্রোমাইজ হচ্ছে তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, জুলাই ষড়যন্ত্রের সাথে, দুটোর মধ্যে যে কোনো একটা। এই স্পাইনের সেনাবাহিনী জাতির সামনে উন্মোচিত হয়ে গেল। একই সাথে কতগুলো ঘটনা ঘটলো দেখেন। এনসিপি, যেটা ডক্টর ইউনূস চাচ্ছে যে সরকারি দল বলি আমি ওটাকে, সরকারি দলকে এস্টাবলিশ করতে, সেটা পারলো না, জেলায় জেলায় যে দৌড়ান খেয়ে আসতেছে। একই সাথে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটলো, মানে জাতীয় লেভেলে যদি আপনি বলেন। এবং অ্যাট দ্য সেম টাইম জাতিসংঘের অফিস খুলতেছে, অ্যাট দ্য সেম টাইম আবার কি হলো, ওই যে আমাদের একটা অলিখিত মানে অপ্রকাশিত চুক্তি তারা সই করতে যাচ্ছে আমেরিকার সাথে। অনেকগুলো ঘটনা, তার মধ্যে আপনার সবচেয়ে ভয়াবহ ঘটনা এখন ঘটলো বিমান দুর্ঘটনা। এমনই একটা সময়ে আমার বাচ্চা যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন কিন্তু আমরা বাংলাদেশের কোন অভিভাবক আর সময় নেই আর কিছু ভাবার। এখন ফোকাস করব আমরা আমার বাচ্চার দিকে। আমার একটা বাচ্চা স্কুল থেকে বের হইতে পারছে, কারণ স্কুলটা 20 শেষ হয়ে গেছিল, বের হওয়ার বাচ্চারা, একটা ভাই হয়তো বের হয়েছে, আরেকজনকে পাওয়া যাচ্ছে না, প্যারেন্টস কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমার তো সময় নাই। তো আপনি এই যে এটা তো খুব স্বাভাবিক, এটা একটা খুব আমার না, আপনি যে কোনো টপিস্টরে জিজ্ঞেস করেন, ওরাও সেম ভাবেই চিন্তা করবে যে আসলে কি এটা পরিকল্পিত, এটা কি ড্যামেজ, সেনাবাহিনীর ড্যামেজকে ক্ষতিপূরণ, মানে ড্যামেজ হয়েছে যে সেটার কি বলবো, এটাকে একটু ফিল আপ করার জন্য, মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আর এই সেনাবাহিনী দিয়ে তো আপনি এখন সেনাবাহিনী ছুটছে ওদেরকে হেল্প করতে। কেন গোপালগঞ্জের সময় মনে ছিল না? গোপালগঞ্জকে আপনারা কি মানুষ না? তারা কি বাংলাদেশের ভূখণ্ডের? আপনি কি জানেন গোপালগঞ্জে কতগুলা কেস হয়েছে? টোটাল 5,400টা কেস হয়েছে, এবং যে 5 জন না 6 জন মারা গেছে তাদের নামেও মামলা হয়েছে। মামলা কি জানেন? এবং এই যে 5,400 জনের নামে মামলা হয়েছে, সেই মামলায় কোনো মামলা কে করছে জানেন? উপপরিদর্শক মামলা করছে, এবং বেনামি মামলা। কোনো প্যারেন্টস কিন্তু মামলা করতে পারে নাই, অভিভাবক মামলা করতে পারে নাই। আপনি এগুলাকে কি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি ভাই? ওনারা কি মনে করে ওনারা যতই দমন পীড়ন করুক, শেখ হাসিনা তথ্য প্রযুক্তিকে এমন জায়গায় নিয়ে গেছেন, এইসব খবর চলে আসে, এগুলো খবর বসে থাকে না, এগুলো খবর আমরা পাই। সুতরাং এই সেনাবাহিনী এখন বিমান বাহিনীর ইরেসপন্সিবিলিটির জবাব বিমান বাহিনীকে দিতে হবে। বিমান বাহিনী কেন এইরকম একটা ট্রেনিং, মানে যুদ্ধ বিমান যেটা ট্রেনিং প্লেন, সেটাকে কেন ওই রাস্তা দিয়ে, ওই রুটটা তাদেরকে ইউজ করতে দিল? পারমিশন দিল কিভাবে?
এটার জবাব দিতে হবে। সেটা ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেলে নিশ্চয়ই তাদের মধ্যে কি কনভারসেশন হয়েছিল সেটাই জানা যায়। সেটাও যদি সঠিকভাবে প্রচার করে, মানুষের তো কোথাও আস্থা নেই। আচ্ছা, আরেকটি কথা বলতে চাই যে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত হতে হবে, এটা এই সরকারের অধীনে এই তদন্ত হলে হবে না। হ্যাঁ, যদি দুর্ঘটনাই হয়ে থাকে দুর্ঘটনাটাও সুন্দর করে প্রকাশ করুক, সেটি দেশবাসীকে জানাক। সেকেন্ড আমি বলি, এই যে ভদ্রলোক, জামাতের ভদ্রলোকটা আমির, উনি কি হলো ফিট লেগে গেল। বিশ্বাস করেন, আমি যখন ফিট হয়ে গেছে তখনই আমার মনে হচ্ছে এই লোকটা কি নাটক করতেছে টু গেইন দ্য সিম্প্যাথি, যে আমি খুব কাজ করতেছি, আমি ফেন্ট হয়ে গেছি। সে যদি খুবই অসুস্থ থাকবে, একটা বৃদ্ধ লোক, সে ওখানে কেওয়াস সৃষ্টি করার জন্য, এখানে মানুষের রাস্তা নাই, পথ নেই, জ্যামের মধ্যে তার ওখানে যাওয়ার দরকারটা কি? দ্যাট মিনস 10 লক্ষ লোক, তাই না? একটা তার মানে তার অসুস্থ হওয়ার বিষয়টা নাটক। উনি তো হাসপাতালে থাকতে পারতেন না। আচ্ছা, যাক আমরা সেদিকে যদি না যাই, মুন্নু হাসান, জি জি জি, অরূপ ভট্টাচার্য, আমেরিকা থেকে বিমান কেনার চুক্তি হয়েছে, বাংলাদেশের 10টি বিমান কিনবে। ধন্যবাদ আপনাকে। তারপরে রয়েছেন দর্শক মন্ডলী, আপনারা শেয়ার করে দেবেন একটু। আমরা আসলে এটা নিয়ে উদ্বিগ্ন, পুরো দেশের মানুষই উদ্বিগ্ন, আপনাদের উৎকণ্ঠার কথাও আমরা জানতে পাচ্ছি। আমরা মুন্না পরবর্তী কমেন্টস কিছু একটা আমরা আলোচনায় চলে যাব। মুন্না কি আছো? আসিফ স্যার, আমাদের আসিফ স্যার বলেছেন বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করা হবে, এই বাটপার। আচ্ছা কিছু বলা হয়ে গেছে। তিনি ভালো চিন্তা করছেন। দীপ, ভারত অস্ত্র দিয়ে সাহায্য করুক, এদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে প্রস্তুত আছি। জি, ধন্যবাদ আপনাকে দীপ। আমিনুল বাবুল, বাংলাদেশের কি দেশ কি আছে? আচ্ছা জি ধন্যবাদ আপনাকে। আপনারা যুক্ত হয়েছেন, আপনারা অনেক হাজার আমাদের যুক্ত হয়েছেন। এখন আপনারা দেখছেন জিনিসটি। সামন্তলাল সেন, মিনা সিং, তিনি বলছেন সামন্তলাল সেনের দরকার নেই, কালা পাঠানের। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাঠান। আচ্ছা ঠিক আছে, দেন মিনা সিং এবং আমার তাসনিম যারা কোথায়, খাইরুল হক, লাবলু, গোপালগঞ্জ এখন গাজা বা কাশ্মীর। জি ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জের আতঙ্ক, শ্যামল দত্ত, সেনাবাহিনী এনসিপির চৌকিদার। জি ধন্যবাদ। সবাই ক্ষুব্ধ। হ্যাঁ, মিনার হাকিম, তিনি বলছেন কাঁদো বাঙালি কাঁদো। জি ধন্যবাদ আপনাকে। ABC 1 2 3 ব্ল্যাক বক্স মেরামতের আগে খুঁজে পাওয়া যাবে না। ব্ল্যাক বক্স মেরামত কিয়ামতের আগে খুঁজে পাওয়া যাবে না, আমি তো চোখেও দেখি না এখন। আচ্ছা, অরূপ ভট্টাচার্য, ব্ল্যাক বক্স পাওয়া গেলে বলবে শেখ হাসিনা করেছি। আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র হতে পারে। আচ্ছা আপা, আমি একটা এখন কথা বলি। প্রথম কথা হচ্ছে, তেজগাঁওয়ে যেখানে এখন প্রশিক্ষণ বিমানগুলো চালানো হয়, যেখান থেকে উড্ডয়ন করে, এটা এখানে থাকার কোনো যৌক্তিকতা নেই। সময়ের প্রয়োজনে এটা এখানে হয়েছে, 71, 72 বা 60-এর দশকে হয়েছে, কিন্তু এখন তো ঢাকা শহর এক্সপান্ড হয়ে গেছে, এগুলো এখন দূরে সরিয়ে নেওয়া দরকার। যে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা একসময় লোকালয় থেকে দূরে ছিল, ঠিক আছে, কিন্তু এখন সময়ের প্রয়োজনে এটা দূরে সরিয়ে নিতে হবে। বিগত সরকার চেষ্টা করেছিল আড়িয়াল খান নদীর পাশে একটা সুন্দর এয়ারপোর্ট করা, কিন্তু নানান ষড়যন্ত্রে, মারামারি, কাটাকাটিতে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমরা না হলে একটা নতুন এয়ারপোর্ট পেতাম। তারপরে বিগত সরকার 3rd টার্মিনাল আন্তর্জাতিক আমাদের বিমানবন্দরের পাশে করলো। ময়মনসিংহে একটা আন্তর্জাতিক বিমানবন্দর করার চিন্তা ভাবনা করেছিল। এখন আরেকটি কথা আমি বলবো, আমাদের এই যে ক্যান্টনমেন্ট আছে ঢাকার ভিতরে পড়ে গেছে, এখন যেহেতু জনগণ বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, এই ক্যান্টনমেন্ট এবং বিডিআর এর যে পিলখানা আছে, এই দুটোকে যদি ঢাকা মহানগরী থেকে সরিয়ে দূরে কোথাও সুন্দর জায়গা দেয়া হয়, তাহলে ঢাকা শহরের যানজটও থাকবে বলে অনেকে মনে করছেন না। আচ্ছা, প্রশিক্ষণ বিমানের কথাটা আমি শুরুতে বলেছি, এই কেন্দ্রে থাকা এবং বিধ্বস্ত হয়ে পড়া, এটা যদি আজকে দূরে হতো, এই ডিজাস্টারটা আমাদেরকে দেখতে হতো না। আপনি এবার আপনার কথা একটু শেয়ার করেন। দর্শকদের মন্তব্য দেখেছেন, আমিও কিছু কথা বলেছি। জি, আপনি। বঙ্গবন্ধু কন্যা কিন্তু এই যে আপনি যে কথাগুলো বলেছেন, এই প্রত্যেকটি প্রচেষ্টা কিন্তু তিনি করেছিলেন, কিন্তু তখন তীব্র বাধার মুখে করেছে। আজকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা যা বলেছেন সেগুলো কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় প্রতিটি কথা, প্রতিটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে যৌক্তিক এবং সত্যি বলে প্রমাণিত হচ্ছে। আজকে মেট্রো রেলটা হওয়াতে, এই যে মানে স্কুলের বাচ্চাদেরকে যে দ্রুত সময় নিতে পেরেছে, আজকে যে লাইনগুলো ক্লিয়ার হওয়াতে
তো তখন তো বলা হয়েছিল যে উনি এটা কেন করছেন, ওটা কেন করছেন, এটা ঠিক না, ওটা ঠিক না, তীব্র সমালোচনা ওনাকে করা হয়েছে। এই যে সমালোচনার যে মুখগুলো, আমি আজকে খুঁজছিলাম যে মুখগুলো কোথায়। 5ই আগস্ট পরবর্তী সময়ে এই মুখগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মুখগুলোর জানাজা হয়ে গেছে। তো এখন আমার মনে হয় যে যারা এই সমালোচনাগুলো তখন করতো, ওরা হচ্ছে আসল চক্রান্তকারীদের দোষর। সময় আসুক, এদেরকে খুঁজে বের করতে হবে যে কোনো কিছুর মধ্যে তারা কিন্তু সবসময় সমালোচনা করেছে, এবং এই সমালোচনাগুলো এখন বোঝা যাচ্ছে যেগুলো চক্রান্তের স্বার্থেই করেছে, দেশের স্বার্থে নয়। যদি দেশের স্বার্থে হতো তাহলে আজকেও তারা সমান জোরালো কণ্ঠে কথা বলতেন। আজকে তো বলছেন না, আজকে তো ঘুমিয়ে আছেন ডলারের প্রেসারে। তো যাই হোক, আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে একটু গোপালগঞ্জের বিষয়ে বলা দরকার। দেখেন, গোপালগঞ্জ জেলায় 15 থেকে 16 লক্ষ মানুষ, 8টা মামলায় প্রায় 10,000 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, 400-র উপরে গ্রেফতার। আর প্রতিদিন সন্ধ্যার পরে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি হচ্ছে, মানুষজনের উপর কিন্তু মানবতর নির্যাতন চলছে। এবং আগামী 1 মাসের মধ্যে যে পরিকল্পনা, পুরো গোপালগঞ্জটাকে কিন্তু একটা অবরুদ্ধ জায়গায় পরিণত করা, তাদের পরিকল্পনা গোপালগঞ্জ নাম পরিবর্তন করা, নিশ্চিহ্ন করে দেয়া, গোপালগঞ্জের গোপাল থাকবে না, এই যে যুদ্ধ ঘোষণা করা, এই অদ্ভুত সাহসটা কোথা থেকে পাচ্ছে? এটার পেছনের বাতাসটা কি সেনাবাহিনী দিচ্ছে, পুলিশ বাহিনী দিচ্ছে, বিজেপি দিচ্ছে, কে দিচ্ছে? এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আমরা জানি ইউনূসের হাতে, তার সরাসরি নির্দেশে। তাহলে আজকে পর্যন্ত গোপালগঞ্জকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যত হত্যা হয়েছে, সকল কিছুর দায়ভার ইউনূসকে নিতে হবে। তাহলে সব খুব সরাসরি আমরা বলতে পারি মানে সর্বনিকৃষ্ট স্বৈরাচার এবং গণহত্যাকারী হিসেবে তাকে নির্দ্বিধায় বলা যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ সার্জিসরা কিন্তু এখনো প্রকাশ্যে গোপালগঞ্জের বিরুদ্ধে উস্কানি, হুমকি দিয়েই যাচ্ছে, যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তারা। কথা বললে মনে থাকে নাকি ভুলে যাওয়াতে কথা? কারোর সাথে কথা বলে দেখছেন? বাইকের